গুড ইভিনিং এভরিওয়ান। আজকের যে টপিক মিনিমাল রেসিডুয়াল ডিজিজ বা এমআরডি, এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ মিনিমাল রেসিডুয়াল ডিজিজ মানে আমরা কি বুঝি, যে ক্যান্সার সেল কিছু সংখ্যায় থেকে যাওয়া, ক্যান্সার ঠিক হয়ে যাওয়ার পরও বডিতে কিছু পরিমাণ ক্যান্সার সেল সবসময় থেকে যায় ক্যান্সার যখন পুরোপুরি ঠিক হয়ে যায়, এবং এই কন্ডিশনটা কি বলা হয়? এমআরডি। এমআরডিকে আমরা প্রগনোস্টিক ভ্যালুর একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হয়, এবং একে মেজার করবো কি করে? তার ডিটেকশন মেথড আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি, 2 নম্বর হচ্ছে পিসিআর, 3 নম্বর হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এখন এই মেথডগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব অ্যাডভান্স মেথড। আমরা যদি ইন জেনারেল দেখি, বিএসসি এমএলটি, এমএসসি এমএলটি বা ডিএমএলটির যে সিলেবাস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে, সেই সিলেবাসে কিন্তু এই সমস্ত মডার্ন টেকনিকের খুব একটা উল্লেখ নেই বা প্র্যাকটিক্যাল করার সুযোগ নেই। কিন্তু এটাই হচ্ছে ফিউচার, এবং ফিউচারে কিন্তু এই সমস্ত টেকনিকের উপর বেস করেই ডায়াগনোসিস হবে, এবং এগুলো মলিকুলার ডায়াগনোসিসের একটা পার্ট। এবং আমরা দেখতে পাচ্ছি যে পিসিআর এর ক্ষেত্রে 2 রকম পিসিআর ইউজ করা হয়। একটাকে আরকিউ পিসিআর বলা হয়, রিয়েল টাইম কোয়ান্টিটেটিভ পিসিআর, আর একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর বা আরটি-পিসিআর। নেক্সট আমরা একটা ডেটা দেখে নেবো, যে এখানে ইয়ার ওয়াইজ কি হতে চলেছে তার একটা সার্ভে, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া হয়েছে, যে কত ডলার বিলিয়নের বিজনেস হতে চলেছে এই ডিএনএ ডায়াগনোসিস বা মলিকুলার ডায়াগনোসিসের মার্কেট। যেখানে দেখা যাচ্ছে যে 2023-এ আছে $10.69 বিলিয়ন ডলার, সেটা হয়ে যেতে পারে $16.5 বিলিয়ন ডলার। তো প্রতি বছর এটা বাড়ছে, এবং আগামী দিনে যত এটা বাড়বে, নর্মাল যে ইন জেনারেল যে সমস্ত টেস্ট তার গুরুত্ব কিন্তু হারিয়ে যাবে। কারণ আরো স্পেসিফিক, আরো টার্গেটেড, আরো প্রিসাইজ আমাদের টেস্টের রেজাল্ট দরকার ফর বেটার ডায়াগনোসিস। তো এটা আমাদের মাথায় রেখে চলতে হবে, সেই কারণেই এটা আমরা পড়ছি আজকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে কাকে বলে একটু সেটা বলেছে, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে ব্লাড ক্যান্সার যখন হচ্ছে কারোর, বা কোনো সলিড ক্যান্সার বা টিউমার হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, কিছু পরিমাণ, স্মল পরিমাণ, কিছু পরিমাণ সেল সবসময় ঘুরে বেড়ায়। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বলছে স্মল ফ্র্যাকশন অফ ক্যান্সার সেল দ্যাট রিমেন ইন অর কাম ব্যাক আফটার দ্য ট্রিটমেন্ট। এটা সবসময় থেকে যায় এবং সেটাই কিন্তু ফিরে আসে, যেটাকে আমরা বলে থাকি সার্কুলেটিং টিউমার ডিএনএ বা সিটিডিএনএ। তো এইটা হচ্ছে একটা বেসিক জায়গা। নেক্সট হচ্ছে আমাদের এখানে ডিটেকশন মেথডের মধ্যে কারা কারা পড়ছে, ফ্লো সাইটোমেট্রি, পিসিআর, এবং হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। ফ্লো সাইটোমেট্রি সাধারণত মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে বা লিউকোমিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এএলএল এর ক্ষেত্রে এটাও একটা টাইপ অফ লিউকোমিয়া, যেটাকে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া বলে, সেক্ষেত্রে পিসিআর করা হয়। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং তাদের ক্ষেত্রে করা হয়, সব ক্ষেত্রে করা যেতে পারে, এবং এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি মিউটেশনকে ডিটেক্ট করে এবং হাই সেন্সিটিভিটি এই টেস্টগুলো। তো আমরা যে কোনো জায়গাতে কোনো সামান্য মিউটেশন হলেও সেটাকে ডিটেক্ট করবার জন্য কিন্তু এনজিএস করতে হয়, এবং এনজিএস প্যানেল এখন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট, যেটা সব জায়গায় হয় না। কিছু কিছু জায়গা ল্যাব আছে যেগুলো খুব স্পেশালাইজড ল্যাব, এবং সেই সব জায়গায় কিন্তু এগুলো হয়ে থাকে। স্পেশালি এগুলো ব্যাঙ্গালোর এবং পুনেতে বিশেষ করে ল্যাবগুলো রয়েছে, যেখানে এনজিএস এর মানে ডায়াগনোসিস পারপাসে হয়ে থাকে। রিসার্চ পারপাসে হয়তো অনেক জায়গায় হতে পারে, কিন্তু ডায়াগনোসিস পারপাসে করা এবং রিসার্চ পারপাসে করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। যে সমস্ত স্টুডেন্ট যারা পিএইচডি করছে বা এমএসসি করছে, তারা হয়তো বলতে পারে যে আমার তো হয় এখানে ল্যাবেতে, কিন্তু সেটা ডায়াগনোসিস পারপাসে ইউজ করতে পারবে না তারা। রিসার্চ পারপাসের রিয়াজেন্ট, রিসার্চ পারপাসের জন্য যে ডেটা যেভাবে করতে হয় প্রোটোকল, ডায়াগনোসিসের জন্য তার কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন আলাদা হয়। আর একটা লিকুইড বায়োপসি বলে কনসেপ্ট আছে, যেটা বলছে সলিড টিউমার থেকে আমরা বায়োপসি করতে হয়, এবং লিকুইড বায়োপসিতে সার্কুলেটিং টিউমার ডিএনএ কে ধরা হয়, ব্লাডের মধ্যে আছে কিনা দেখার চেষ্টা করা হয়। তো এইগুলো হচ্ছে মডার্ন টেকনিক, এবং এই সমস্ত টেকনিকের উপর বেস করে আমরা এমআরটি করি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা এমআরটি করা হচ্ছে, এমআরটি করতে গেলে আমরা দেখা যায় তার আগে দেখা যাচ্ছে একটা ডিটেকশন লিমিট। যখন কোনো সাইটোমরফোলজি করা, তার ডিটেকশন লিমিট হচ্ছে এই রেড কালারটা। আমরা যত আরো স্পেসিফিক হতে থাকবো, আরো যত স্মল হতে থাকবো, তখন দেখতে পাবো যত মিনিমাইজের দিকে যেতে যাবো, তখন একটা সময় যাওয়ার পর ট্রুলি নেগেটিভ এমআরডি হয়ে যাচ্ছে। এই ট্রুলি নেগেটিভ এমআরডিকেই সাধারণত ডিটেক্ট করার চেষ্টা করা হয় বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে, এবং এইটাই হচ্ছে আগামী দিনের ফিউচার, এবং আগামী দিনে কিন্তু এইটার উপরে আরো বেশি করে ডায়াগনোসিস হবে। এবং এখানে আমরা রিসার্চ আর্টিকেলটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানকার লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনারা যারা দেখছেন তারা কিন্তু পেয়ে যাবেন এই টোটাল পেপারটা আর কি। বা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যদি কারোর দরকার হয় ফুল পেপারটা, তাহলে আমরা অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেবো। নেক্সট আমরা একটু বুঝে নিই ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি কি রয়েছে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া আমরা নাম জানি, যেখানে বাচ্চাদের ক্ষেত্রে এটা বিশেষ করে খুব বেশি দেখা যায় আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াতে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রুপ একটা প্রগনোস্টিক মার্কার হিসেবে কাজ করে এমআরডি নেগেটিভ স্ট্যাটাস।
কারোর যদি এমআরডি নেগেটিভ হয়ে যায় তার মানে বুঝতে পারবো তার বহু দিন ধরে আর ক্যান্সার আসবে না বা ক্যান্সারটি হবে না, এএলএলটার হবার চান্স হয়তো তার নেই। নেক্সট হচ্ছে সিএমএল। সিএমএল করার জন্য আমরা পিসিআর বেসড এমআরডি ডিটেকশন করা হয়। সিএমএলটা হচ্ছে ক্রনিক মাইল্ড লিউকেমিয়া, যেগুলোকে সাধারণত মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যায়। এগুলোকে ব্লাড ক্যান্সারের মধ্যে খুব ভালো ব্লাড ক্যান্সার বলা হয় ডাক্তারদের ভাষায়, হেমাটোলজিস্টদের ভাষায়, এবং এটা পিসিআর বেসড এমআরডির মাধ্যমে ডিটেক্ট করা পসিবল। আর একটা হচ্ছে মাল্টিপল মাইলোমা, যেটা খুবই অ্যাগ্রেসিভ টাইপ অফ ক্যান্সার, এবং এই ক্যান্সার বিভিন্ন এজে হতে পারে, মেনলি ওল্ডার এজে বেশি দেখা যায়, এবং এই মাল্টিপল মাইলোমা হচ্ছে প্লাজমা সেলের ক্যান্সার এটা। তো এই ক্যান্সারকে ধরতে গেলে এমআরডি নেগেটিভিটি আমাদের দরকার, কারণ এই ক্যান্সারকে যদি পুরোপুরি ঠিক করতে হয় তাহলে এমআরডি নেগেটিভিটি দরকার, এবং এর কিন্তু এখন অনেক মডার্ন মেডিসিন বেরিয়ে গেছে যেগুলো আন্ডার ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে, যেখানে কিন্তু সাকসেস রেট খুব ভালো, 70% 80% মতো পেশেন্ট তাতে রিকভার হতে পারে। কিন্তু সেটাও কনফার্ম করার জন্য আমাদের এমআরডি নেগেটিভিটি কিন্তু কনফার্ম করতে হবে। আমরা একটু দেখে নিই যে পাস্ট এবং ফিউচার বা প্রেজেন্টে কি হতে চলেছে। প্রেজেন্টের সঙ্গে পাস্টের একটু একটা কম্পেয়ার করে নিই আমরা। আগে প্যাথোলজিস্ট যারা থাকতেন, অঙ্ক প্যাথোলজিস্ট যারা ডাক্তারবাবুরা থাকতেন, তারা করতেন 20টা সেল থেকে আমরা একটা মাইলোমা সেলকে খুঁজে বার করতেন। এখন 10 লাখ সেলকে যদি একটা ফিল্ডে আমি নিয়ে আসি এবং সেখান থেকে যদি একটা সেলকে বার করে ফেলি, তার মানে সেটা পুরোপুরি নেগেটিভ হয়নি। তাহলে 10 লাখ সেল থেকে একটা মাইলোমা সেলকে আমরা আলাদা করতে পারছি। নেক্সট হচ্ছে একটা অ্যাসেসিং দ্য ট্রিটমেন্ট রেসপন্স। ট্রিটমেন্ট দেওয়ার পর কাউকে ট্রেডিশনাল মেথডসে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা হতো যে এম প্রোটিন, মাল্টিপল মাইলোমা যদি কারোর হয়ে থাকে তার এম প্রোটিনের স্পাইককে ধরা হতো ব্লাড থেকে, দেখা হতো। এখন কিন্তু এমআরডি টেস্ট করতে বলছে, এবং এই এমআরডি টেস্টের মাধ্যমেই কিন্তু এখন কনফার্ম হওয়া যাবে যে তার মাল্টিপল মাইলোমার আছে কি নেই। তাহলে এই এম প্রোটিন যারা শিখে আসছিল এতদিন ধরে, সেই মেথড কিন্তু আস্তে আস্তে দেখা যাবে লুপ্ত হয়ে যাবে, তারা থাকবে না। কারণ মডার্ন টেকনিকের দিকে মানুষ আরো বেশি চলে যাবে, মানুষের ইন্স্যুরেন্স আছে, মানুষ যাবে খরচা করবে, বলবে আমাকে এই টেকনিকের মধ্যে আমাকে ডিটেক্ট করে দাও। তো নেক্সট হচ্ছে আমাদের যে সেলগুলো, আমি একটা কথা বললাম যে 10 লাখের কাছাকাছি সেলকে এরা কিন্তু একসাথে সার্ভে করতে পারে, এবং সেই সেলগুলো, এবং একটা জিনিস মনে রাখতে হবে, এটাও কিন্তু বোন ম্যারো স্যাম্পল থেকেই করা হয়, আর এগুলো বোন ম্যারো স্যাম্পল থেকে করা হয়, ব্লাড স্যাম্পল থেকেও করা যেতে পারে আমাদের এমআরডি, এবং ব্লাড স্যাম্পল থেকে কিন্তু খুব একটা বাকি ক্যান্সারগুলোর ক্ষেত্রে কনফার্ম করার মতো উপায় আমাদের কাছে ছিল না, কিন্তু এখানে এমআরডিতে পসিবল। নেক্সট আমরা একটা কম্পেয়ার করে নিই এখানে মাল্টিপল মাইলোমার যে ডিটেকশন হয় এবং ট্রেডিশনাল মেথডের সঙ্গে এখনকার এমআরডি মেথড বা মিনিমাল যে রেসিডুয়াল ডিজিজ আছে তার কি কম্পেয়ার করা যেতে পারে। এখানে প্রথমে আমরা বলছি যে মিনিমাল ডিটেকশনের ক্ষেত্রে কি হয়, যে মেথড যে ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে প্রায় 10 লাখ সেল আছে, ডিটেক্ট করে একটা সেলকে, এই 100টার মধ্যে হয়তো একটাকে ডিটেক্ট করতে পারে। ফ্লো সাইটোমেট্রি, পিসিআর, এনজিএস, এগুলো আমাদের শিখতেই হবে এখনকার দিনে যারা প্যারামেডিক্যাল পড়ছে বা যারা মলিকুলার ডায়াগনোসিসে ভবিষ্যতে কাজ করতে চায়, তাদের অবশ্যই এগুলো শিখবার দরকার আছে। যদি না শেখে তারা, ভবিষ্যতে হয়তো খুব ভালো কিছু একটা তাদের ক্ষেত্রে হওয়া সম্ভব হয়ে উঠবে না। এবং আগেকার দিনে করা হতো কি, আমাদের এই সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করা হতো, ইমিউনো ফিক্সেশন করা হতো, বোন ম্যারো বায়োপসি করা হতো, এমআরআই, পেট সিটি করা হতো। এগুলো কিন্তু আস্তে আস্তে খুবই ব্যয় সাপেক্ষ, এবং পেট সিটিতেও কিন্তু এগুলো ব্যয় সাপেক্ষ টেস্ট, কিন্তু এগুলোতে কি হতো, বডিতে অনেক বেশি এক্সপোজার হতো। আমরা সিটি স্ক্যান বারবার করছি, পেট সিটি করছি বারবার, তার যে রেডিয়েশন এক্সপোজার হচ্ছে, সেই এক্সপোজার থেকে একটা পেশেন্টকে আমরা বাঁচাতে পারি, তাহলে ফার্দার ক্যান্সারের যে রিস্ক সেটাও কিন্তু কমে যাবে। এই টেস্ট হচ্ছে হাইলি সেন্সিটিভ, এ কিন্তু লো সেন্সিটিভ টেস্ট, প্রেডিক্টিভ ভ্যালু, স্ট্রং প্রেডিক্টিভ ভ্যালু, রিল্যাপস রিস্ক এন্ড দ্য ট্রিটমেন্ট রেসপন্স খুব ভালো ক্ষেত্রে, রিল্যাপস হবার চান্স খুবই কম ক্ষেত্রে, এবং দেখা যায় লেস প্রেডিক্টিভ। এখানে এখানে ক্যান্সারের যে বার্ডেনটা সেটা আবার ফিরে আসতে পারে ক্যান্সার কোনোভাবে। ক্লিনিক্যাল ইউজফুলনেস কি দেখা দেখছে, যে ট্রিটমেন্ট যে ডিসিশন সেটা ডাক্তারের কাছে খুব ভালো যায়। ডেপথ অফ রেমিশন, কতদিন পর্যন্ত ক্যান্সার ফ্রিতে থাকতে পারছে সেটা একটা বোঝা যায়, আইডিয়া পাওয়া যায়, এবং এগুলো কিন্তু এখানেও পসিবল নয়। টাইমটা এখানে খুব ইম্পর্টেন্ট। মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে আর্লি ডিটেকশন করা পসিবল। যার বডিতে ক্যান্সার হয়নি, এখনো সিমটম আসেনি, সেই পার্সনকেও ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি। তো আর্লি ডিটেকশনের জন্য আমরা এই পার্টিকুলার টেস্ট করলে আমাদের এগুলো কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে কিছু হসপিটালে হচ্ছে, প্রাইভেট হসপিটালগুলোতেই টেস্ট করা হচ্ছে, সেখানে তারা আউটসোর্সিং করায় কিন্তু টেস্টগুলো তারা করছে। আর্লি ডিটেকশন পসিবল। কারো যদি ক্যান্সার হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, যেখানে দেখা যাচ্ছে যে জিনের মিউটেশনের কারণে হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টেস্টের মাধ্যমে পসিবল সেটাকে ডিটেক্ট করা। কিন্তু এক্ষেত্রে ইনিশিয়াল ডায়াগনোসিস প্রায় বলা যেতে পারে পসিবল নয়, টিউমার যতক্ষণ না বড় আকারে প্রেজেন্ট হচ্ছে বডিতে।
এবং লিমিটেশন এর আছে কি, এর স্পেশালাইজড ল্যাব দরকার এবং এক্সপার্টিস দরকার, যার কিন্তু সংখ্যা এখন কম, তাই জন্য বিগ অপরচুনিটিস এখানে রয়েছে। এবং এখানে কিন্তু লেস প্রিসিয়াস এবং এখানে প্রচুর পরিমাণে লোক এখন চলে এসছে। তো এই জায়গা থেকে এই জায়গাতে শিফট না হতে পারলে কিন্তু জব সিকিউরিটিও একটা বড় প্রবলেমের মুখে পড়বে। যেরকম এআই আসছে বিভিন্ন জবের ক্ষেত্রে একটা প্রবলেম করতে পারে, অনেকে ভাবছে এই মুহূর্তে, একইভাবে কিন্তু এক্ষেত্রেও দেখা যাবে যে একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে যারা মলিকুলার ডায়াগনোসিসে নিজেদের এক্সপার্টিস বাড়াবে না। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন কি কি রয়েছে। অ্যাপ্লিকেশন হেমাটোলজিক ম্যালিগন্যান্সি আমরা অলরেডি বলে দিয়েছি। সলিড টিউমারের মধ্যে মেনলি ব্রেস্ট ক্যান্সার এবং কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আমরা যদি ইউএস এর বিভিন্ন ল্যাব দেখি, সেক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার বা কাজ হয়। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স খুবই ভালো, যেটা অলরেডি আমরা একটু আগে আলোচনা করেছি, সেম জিনিসই বলেছি। এবং কনক্লুশন হচ্ছে এটাই যে আমাদের এই টাইপের মেথডের উপর যেতে হবে এবং এই মেথডগুলো আমাদের ভালো করে শিখতে হবে। তো আশা করি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের কোনো কিছু জায়গার কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করুন এবং একটু লাইক এবং শেয়ার করুন। আমি এরকম আরো ভিডিও কিন্তু আসতে চলেছে, যেগুলো কিন্তু মলিকুলার ডায়াগনোসিস, যেগুলো ক্লাস রুমে কোনো কলেজ ইউনিভার্সিটি লেভেলে পড়ানো হবে না, যেগুলোকে খুব বেসিক জিনিস, যেগুলোকে আমরা এই ক্লাসের মধ্যে পড়াবো। এবং খুব ছোট ছোট ক্লাস হবে, 10 থেকে 15 মিনিট, 5 মিনিট থেকে 15 মিনিটের এই গ্যাপের মধ্যে ক্লাস। 15 মিনিটের বেশি ক্লাস আমি এক্সটেন্ড করবো না কোনো ক্লাস কি। এবং প্রত্যেকে শেয়ার করো এবং বাকিদের কাছে পৌঁছে দাও, যাতে সবাই মিলে জিনিসগুলো দেখতে পায় এবং প্রত্যেকে যাতে কিছু না কিছু বেনিফিট পায়। থ্যাংক ইউ।